প্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। আমন্ত্রণ জানাচ্ছি উন্নয়ন সংলাপ দেখার জন্য। আজ আমরা কথা বলবো নারীর কর্মভার লাঘবে পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভূমিকা নিয়ে। আপনাদের সাথে আছি আমি এস এ মোর্শেদ, আর আমার সাথে আছেন তিনজন সম্মানীয় অতিথি আলোচক। আসুন তাদের সাথে পরিচিত হই। আমার বায়ে আছেন রোকেয়া কবির, নির্বাহী পরিচালক, বাংলাদেশ নারী প্রগতি সংঘ। এরপর আছেন বিশিষ্ট সমাজবিজ্ঞানী অধ্যাপক মাহবুবা নাসরিন, সমাজবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং সবশেষে আছেন ডাক্তার সামিনা চৌধুরী, স্ত্রীরোগ ও ধাত্রীবিদ্যা বিশেষজ্ঞ। আপনাদের স্বাগত আমাদের আজকের এই বিশেষ আলোচনা পর্বে। ম্যাডাম, আমরা পরিবারে নারীর বিভিন্ন ভূমিকার কথা জানি, এবং একটি বিষয় খুব অপ্রিয় হলো সত্য যে পরিবারে নারীকে অনেক ধরনের চাপ সহ্য করতে হয়, কাজের ভার সইতে হয়। একজন নারী উন্নয়ন কর্মী হিসেবে, নারী আন্দোলনের একজন নেত্রী হিসেবে, একজন গবেষক হিসেবে আমরা যদি একটু শুরুতেই একটু সিচুয়েশন অ্যানালাইসিস করি যে পরিবারের, সমাজের, রাষ্ট্রে নারীর যে কর্মভার, এই বিষয়টি আপনি একটু আলোকপাত করবেন। ধন্যবাদ আপনাকে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, শুধু বাংলাদেশে না, সারা বিশ্বের প্রেক্ষাপটে। আমরা দেখেছি ইউএন বা ওয়ার্ল্ড ব্যাংক তাদের স্টাডিতেও এসছে, ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তার স্টাডিতেও এসছে যে নারীরা অনেক বেশি, 2/3 কাজ, পৃথিবীর যত কাজ আছে তার 2/3 কাজ নারীরা করে। এটা গ্লোবালি গ্লোবাল আমি পিকচার বলছি। কিন্তু সেইখানে নারীরা মাত্র ওই 15 থেকে 20 ভাগ রেমুনারেশন পায়। আর সম্পত্তির হিসাব যদি করা হয়, যে সম্পদের হিসাব, তাহলে এটা 1.5 ইত্যাদি। সুতরাং এইখানে কিন্তু আর এই নারীরা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু উন্নত দেশ ছাড়া বেশিরভাগ ক্ষেত্রে উন্নয়নশীল দেশে নারীরা তাদের যে পুনরুৎপাদনমূলক কাজ, যেটা হলো প্রজনন কর্মভার প্লাস হচ্ছে সংসারে বাচ্চা লালন পালন থেকে শুরু করে বৃদ্ধদের সেবা যত্ন করা, রোগীদের সেবা যত্ন করা, বাচ্চাদের সেবা যত্ন করা, স্বামী শাশুড়ি ননদ দেবর তাদের সেবা যত্ন করা, এবং এটার জন্য তারা কোনো পারিশ্রমিক পায় না। এই কারণেই কিন্তু সারা বিশ্বে একটা দাবি উঠেছে, এবং বাংলাদেশেও দাবি উঠেছে। এবং বাংলাদেশেও যখন জেন্ডার বাজেট অ্যানালাইসিস হয়, এই কথাটা বলা হচ্ছে যে জিডিপিতে যদি এই শ্রম টাকার অঙ্কে মূল্যায়ন করা হয়, তাহলে সেটা কিন্তু জিডিপি 30%-এর কম না। কেউ কেউ বলেন এটা আরও বেশি। সুতরাং এই বিষয়টা অবহেলিত থাকা একদিকে রয়ে গেছে। আরেক দিকে হচ্ছে, ধরেন আজকে যেটা বলা হচ্ছে যে পরিবারের জন্য আয় করতে হবে, বেশিরভাগ, কারণ এই দেশে এখনও দরিদ্র জনসংখ্যা বেশি। পরিবারের জন্য আয় করতে হবে, এই বাচ্চার জন্মদান এবং তাদের লালন পালন, পরিবারের সব কাজ, তারপরে হলো সামাজিক এবং রাজনৈতিক ক্ষেত্রে অংশগ্রহণ, এই কয়েকটা। তো সব মিলিয়ে কিন্তু নারীর উপরে যে কর্মভারের চাপ, সেইখানেই কিন্তু আমাদের নারী আন্দোলনে যে দাবি, যে অনুযায়ী তারা কাজ করছে সেই অনুযায়ী তাদের একটা হলো রেমুনারেশন দেওয়া, আর পরিবারে এই কাজগুলা কিভাবে ভাগাভাগি করা যায়। আর যে কাজগুলো ওই পরিবারে ভাগাভাগি করেও হয় না, কিন্তু রাষ্ট্রের একটা দায়িত্ব আছে যে তাদের রেমুনারেট করা, স্বামীর একটা দায়িত্ব আছে বা বাবার একটা দায়িত্ব আছে তাদের এই কাজের জন্য, ভাইদের একটা দায়িত্ব আছে এই কাজের জন্য ফাইন্যান্সিয়াল রেমুনারেট করা, যাতে বৃদ্ধ বয়সে তাকে পরম মুখাপেক্ষী হয়ে থাকতে না হয়, ছেলের উপরে বা মেয়ের জামাইয়ের উপরে মুখাপেক্ষী না হয়ে থাকতে হয়। সেই কারণে এই কাজটা করার দরকার। এবং জাতীয় অর্থনীতিতে তাদের যে অবদান, এইটা স্বীকৃতি না পেলে নারীকে সবসময় হেয় চোখে দেখা হয়, মানে পরিবারের বোঝা, রাষ্ট্রের বোঝা, এইভাবে দেখা হয়। এই বিষয়গুলো সব মিলেই কিন্তু আমরা চাচ্ছি যে এইগুলো অ্যানালাইসিস করে এইগুলোর সম্পর্কে পরিবার, রাষ্ট্র এবং সমাজ তারা একটা ব্যবস্থা গ্রহণ করবে। ম্যাডাম, রোকেয়া যেটি বলছিলেন যে নারীর যে পরিবারের যে শ্রম, এই শ্রমের জন্য টাকা প্রদান, আপনার কি মনে হয় এটি কোনো সোশ্যাল কনফ্লিক্ট ক্রিয়েট করবে যদি আমরা এটিকে অ্যাডপ্ট করতে চাই? আসলে টাকাটা তো আর বেতন হিসেবে দেয়া হয় না, মানে দেয়া হচ্ছে না।
এখানে আমরা যদি দেখি যে পারিবারিক ক্ষেত্রে যদি নারীর ভূমিকা, যেটা আপা বলেছেন যে শ্রম বিভাজন, আমরা সমাজবিজ্ঞানের ভাষায় বলি জেন্ডার শ্রম বিভাজন, এই শ্রম বিভাজন যদি দেখি তাহলে নারী যে কাজগুলি গৃহের অভ্যন্তরে থেকে করছে সেগুলিকে কিন্তু কাজই বলা হচ্ছে না। এখন কোনোটাকে যদি আমরা কাজ বলি, আপনি জিজ্ঞেস করেন কাউকে যে যদি সে মানে আয়মূলক কোনো কাজ না করে তাহলে বলে যে আপনি কি করেন, আমি এখানে চাকরি করি, আপনার স্ত্রী কি করেন, আমার ওয়াইফ কিছু করে না বা কাজ করে না, আমার বউ কাজ করে না। তো এই যে এত কাজ করে যে তার 14টা হাত 14 রকম কাজ করছে, সেই 14 রকম কাজের জন্য যেটা দেয়া হবে এটা কোনো দ্বন্দ্বের সৃষ্টি করবে না। আগে যেমন আমরা যেটা বলা হচ্ছে যে নির্দিষ্ট করে যদি স্বামীর আয়ের একটা অংশ যেটা স্ত্রীর জন্য থাকলো, সেটা তার অর্থনৈতিক নিরাপত্তা, সামাজিক, তার নিজেরও একটা ক্ষমতায়ন কথা যেটা আমরা বলি, তার মধ্যে কিন্তু অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক ক্ষমতায়নের ব্যাপারটা আছে। তো এই যে তার যদি অর্থনৈতিক ক্ষমতায়নই না থাকে, সারাদিন সে কাজই করে যায়, তাহলে কিন্তু তার ওইটা কোনো স্বীকৃতি পাচ্ছে না একরকম, আর একটা হচ্ছে তার কোনো অর্থনৈতিক স্বাধীনতা থাকছে না, সে শুধু খেটেই যাচ্ছে বা তার শ্রম দিয়ে যাচ্ছে। তাহলে এটাকে কোনো দ্বন্দ্ব আর কি তৈরি করবে না, ওইটাকে যদি আমরা ওইভাবে না দেখি। এটা মানসিকতা, যেমন পরিবার থেকে পরিবারে কিন্তু পার্থক্য আছে বিষয়গুলি, এই একটা আছে, সমাজ থেকে সমাজেও পার্থক্য আছে, সেজন্য ওইভাবে না দেখা। যেমন বাংলাদেশ তো কৃষি প্রধান দেশ, এখানে শতকরা বলা হয় যে 70 থেকে 80 ভাগই প্রান্তিক কৃষিকাজ। এখন প্রান্তিক কৃষিকাজগুলি তো নারী বেশি করছে এবং নারী পুরুষ মিলেও করছে, আমরা সাবসিস্টেন্স যে অ্যাক্টিভিটিস সেগুলি যদি ধরি তাহলে নারীকে তো কৃষকও বলা হচ্ছে না। তো আমরা মনে করি যে যদি আমি কোনোটাকে কাজ বলি, তার জন্য তার পাশাপাশি কিন্তু অর্থনীতি ব্যাপারটাও চলে আসে, সেটা পরিবার থেকেই হোক আর বাইরে থেকেই হোক, রাষ্ট্র থেকেই হোক। সুতরাং এটা তার আপনার কাছে আবার আসছি ম্যাডাম, যেটি বললেন যে তাহলে আমরা যদি একটি সামাজিক জাগরণ চিন্তা করি এই বিষয়ের জন্য এবং সোশ্যাল রেসপন্সিবিলিটিকে প্রমোট করতে চাই, তাহলে আমাদের কি করা উচিত? দুটো জিনিস, অনেকে বলেন যে বিতর্কটা এখন কিছুটা হলেও মানে যারা একটু ওই ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিজের সঙ্গে জড়িত, ইউনিভার্সিটির টিচার এবং স্টুডেন্টরা, তারা এখন এটা বলেন না, কিন্তু অনেকেই প্রথম দিকে, আমরা 20 বছর আগে যখন এই ইস্যুটা নিয়ে বলছি যে পরিবারের কাজ তো এটা স্নেহ ভালোবাসার জন্য করা হয়, তো এটার জন্য আবার টাকা পে করতে হবে কেন? এখন কথা হচ্ছে যে স্নেহ ভালোবাসা যখন একটা স্ত্রী ধরেন তালাক দিলে তো গেল, তার পায়ের নিচে মাটি থাকলো না, কারণ তার বাবার বাড়িতেও কিন্তু তার যে ইনহেরিটেন্সে কোনো সমান অংশ নাই, যতটুকু আছে সেটা কিন্তু ফোরগো করে যাতে ভাইদের এখানে সে বাবার বাড়িতে যে এবং আরেকটা হচ্ছে যে তালাক না হলো, আল্লাহ না করুক তার স্বামী মারা গেল, হ্যাঁ, তখন সে বাচ্চাদের নিয়ে কারো না কারোর উপরে গলগ্রহ হয়, তখন তার কিন্তু একটা মানসিক যন্ত্রণা। এখন এই জিনিসগুলোর ক্ষেত্রে আমার মনে হয় উন্নয়নশীল দেশগুলোর অনেক উদাহরণ আমরা নেই, ওয়ার্ল্ড ব্যাংক থেকে, IMF থেকে শুরু করে বিভিন্ন বাইলেটারাল ডোনার কাছ থেকে আমরা ওইটা দেখতে পারি যে কথাটা উনি বললেন স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিগুলোতে যে জনগণের ট্যাক্সের যে টাকা, সেই ট্যাক্সের টাকার একটা অংশ যাবে এই বৃদ্ধ বয়সে নারী পুরুষ সবারই নিরাপত্তার জন্য, তাদের লিভিং এর জন্য একটা যাবে, যেটাকে বলা হয় আমরা বলি যে পেনশন। হ্যাঁ, এখন চাকরি না করলে সামাজিক নিরাপত্তার বিষয়টা নিয়ে আসা। আপনাদের দুজনের আলোচনায় আমরা কিছু সমস্যা দেখেছি এবং আমরা পরিবারের, সমাজে নারীর যে অধস্তন অবস্থা সেই চিত্রটি পেয়েছি। ম্যাডাম, আপনার কাছে জানতে চাইবো যে এই যে আমাদের আর্থসামাজিক যে অবস্থান, এরপরে এবং নারীর প্রতি যে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে, এর ফলে তার স্বাস্থ্য ঝুঁকির মাত্রাটা কেমন? আমি যদি শুরু করি যে এই স্বাস্থ্য ঝুঁকিটা মাতৃগর্ভ থেকেই শুরু হয়। আচ্ছা, একজন মা সত্যি কথা বলতে কি যখন তিনি গর্ভবতী হন, তার যেটুকুন দরকার তার শরীরের পুষ্টি এবং তার যে তার সাহায্য করা দরকার পরিবার থেকে, সেগুলো আসলে সেইভাবে হয় না। যেমন আমি একটা উদাহরণ দিই, আমার কাছে একদিন একজন মা আসলেন, গর্ভবতী মা আসলেন, ওনাকে বললাম যে তোমাকে এই ধরনের খাবার খেতে হবে বা যা খাচ্ছ তার থেকে এক মুঠি করে বেশি করে খেতে হবে অন্য সময় যা খেতে।
ও বলে যে আপা আমি আর কি বলবো, আমার বাবার বাড়িতে অভাব নাই, আমার শ্বশুর বাড়িতেও কিন্তু অভাব নাই, কিন্তু আমি তো খেতে পাই না। আচ্ছা, আমার কাছে শুনে খুব কষ্ট পেলাম যে আসলেও যে সে কত অসহায়, যে সে সব তার আসলে কিছুই নাই, লাস্ট এন্ড লিস্ট। হ্যাঁ, সে কিছুই পাচ্ছে না শেষ পর্যন্ত। এবং ঠিক আমি বলবো এই চিত্রটাই কিন্তু বেশি। আপা, আপনার কাছ থেকে আমরা জীবন ঘনিষ্ঠ এইসব বিষয়ে আরো শুনবো। আমাদেরকে এখন একটি বিরতিতে যেতে হচ্ছে। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি একটি ছোট্ট বিরতিতে, ফিরছি কিছুক্ষণের মাঝেই, আমাদের সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত আমাদের আজকের এই বিশেষ আলোচনা পর্বে। রোকেয়া আপা, আপনার কাছ থেকে আমরা শুনছিলাম যে পরিবারের নারীর যে কর্মভার, আমরা যদি ধরে নিই বিভিন্ন পজিটিভ অ্যাকশনের কারণে নারীর এই কর্মভার লাঘব হচ্ছে, নারীর অবস্থা এবং অবস্থান কিছুটা ইমপ্রুভ হচ্ছে, তাহলে আসলে নারী কিভাবে বেনিফিটেড হবে? কয়েকটা জিনিস যে আমি একটু আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে যে আমরা আমাদের সংগঠন সন্দ্বীপে অনেক দিন যাবৎ কাজ করে। তো আমাদের কিন্তু হেলথ ফ্যামিলি প্ল্যানিং এই ধরনের কোনো কাজ ছিল না। রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন এবং সচেতনতা বৃদ্ধি এবং স্কিল ডেভেলপমেন্ট এবং লিঙ্কিং, ওই যে লোন নেওয়ার জন্য লিঙ্কিং, এই জিনিসগুলো ছিল। এবং আমরা করছিলাম কি, তাদের যে বিভিন্ন সমস্যা, হ্যাঁ, যে স্বামী মারা গেলে শাশুড়ি বা শ্বশুর বাড়ির থেকে বের করে দেয়, তাকে এক কাপড়ে বের হয়ে আসতে হয়, তারপরে তার ভাই বা ভাইয়ের বউরা বোঝা হিসেবে দেখে, এই ধরনের ঘটনাগুলো তাদের কাছ থেকে। তারপরে যে প্রবলেমগুলো আসে, যে আমরা শুনি নারী সমাজের যারা নারীর ক্ষমতায়ন নিয়ে কাজ করি, যে নারীর তো নারীরাই করে, নারী বউদের, ছেলের বউদের অত্যাচার তো শাশুড়িরাই করে। আমরা কিন্তু এটার কারণটা কিন্তু বিশ্লেষণ করি না। কারণ শাশুড়ি কিন্তু কোনো সময় কাজ করেন নাই, তার ছেলের উপরে নির্ভরশীল। তার স্বামী মারা গেছে, কারণ আমাদের বয়সের ডিফারেন্স থাকে, স্বামী মারা গেছেন, সুতরাং ছেলের উপরে ডিপেন্ডেন্ট। বউ দেখছে যে শাশুড়িকে পালতে গিয়ে তার ছেলে মেয়েদের হচ্ছে, এইখানে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়। তখন আমরা আলাপ আলোচনা করে বললাম যে তোমরা যদি বাচ্চার সংখ্যা কম নেও এবং তাদেরকে ভালো করে পড়াশোনা করাও এবং তাদের স্বাস্থ্যের ব্যবস্থাটা গ্রহণ করো, এবং তুমি নিজে যদি কোনো না কোনো ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে ইনভলভ হও, তাহলে কিন্তু এই সমস্যাগুলো সমাধান হবে। তাদের সঙ্গে আলোচনা করে এই কর্মসূচিটা নেওয়া হয়েছে। পরে দেখা গেল যে ওই সন্দ্বীপের ওই এলাকাগুলোতে তারা কিন্তু পরিবার পরিকল্পনার বড়ি নেওয়ার জন্য ওই হেলথ, তখন ছিল FWB, তাদের পিছনে ঘুরতো যে তুমি কেন যাও না, ক্লিনিকে কেন বসো না, এই ধরনের অ্যাকাউন্টেবিলিটির প্রশ্নটা চলে আসে। সুতরাং এই জিনিসগুলো কিন্তু একটা পজিটিভ রেজাল্ট নিয়ে আসে, যে তার ওই যে প্রজনন কর্মভারটা কমে, এবং প্রজনন কর্মভার কমলে তার অন্যান্য যে রিপ্রোডাক্টিভ যে ওয়ার্ক সেইগুলো কমে যায়। তখন সে তার ইনকাম জেনারেটিং অ্যাক্টিভিটিতে, পলিটিক্যাল অ্যাক্টিভিটিতে, ইউনিয়ন কাউন্সিলের ইলেকশানে বা ভোটার হিসাবে বা বিভিন্ন সোশ্যাল যে কমিউনিটি লেভেলের ফোরামগুলো আছে ওইখানে সে ইনভলভ হতে পারে। এইটা কিন্তু তার ক্ষমতায়নের পথটাকে প্রসারিত করে, এবং আমরা কিন্তু এটার হাতে হাতে রেজাল্ট পেয়েছি। ম্যাডাম, আমরা আপনার কাছ থেকে জানবো যে রোকেয়া আপা যে সামাজিক সমস্যাগুলোর কথা বললেন, আমরা যদি সোসাইটিতে জেন্ডার জাস্টিস এনশিওর করতে পারি এবং সোসাইটিতে এখনো নারীর এই যে কর্মভার লাঘবের জন্য আমাদের যে নানামুখী উদ্যোগ, এটিকে যদি আমরা ছড়িয়ে দিতে চাই একেবারে আরবান থেকে রুরাল লেভেলে, সোসাইটির কোন কোন এরিয়াতে কি ধরনের ইন্টারভেনশন প্রয়োজন? আমি তো প্রথমেই বলবো যে নারীদের আমরা আসলে অনেক তথ্য দিয়ে ফেলেছি, কিন্তু যাদের দেয়া দরকার তারা হচ্ছে পুরুষ, অর্থাৎ সমাজের যারা মাথা, বিশেষ করে আমরা তো গ্রামাঞ্চলের কথাই বেশি বলবো, কারণ বাংলাদেশের দরিদ্র নারীদের কথা সমস্যাটাই এখানে কিন্তু বেশি। যদি আপনি কাজের বোঝার কথা বলেন, যে সাংসারিক কাজও করতে হয়, আবার তাদের আয়মূলক কাজও করতে হয়। একই কাজে যাচ্ছে স্বামী স্ত্রী দুইজনেই, হয়তো মাটি কাটার কাজ, রাস্তার কাজ, অথবা অন্য কোনো আয়মূলক কাজ। দেখা যায় যে স্ত্রী ভোর 4টায় উঠে রান্না করছে, স্বামী হয়তো ঘুমাচ্ছে, তারপরে একই জায়গায় তারা কাজ করতে চলে যাচ্ছে। সুতরাং এই যে তার একার যেই
আমরা বলবো যে ডোমেস্টিক রেসপন্সিবিলিটি যেটা, সেটাও যেমন নিতে হয়, আয়মূলকটাও নিতে হচ্ছে। সুতরাং তার তো অনেক কাজের বোঝা অনেক বেশি। তো এইটা তো পুরুষকে বোঝাতে হবে যে আপনি যদি যখনই কাজ করছে, স্ত্রী কোনো কাজ করছে, তাকে যে সাহায্য করে না তা না, এটা তো মানে অনেক জায়গায় পার্থক্য আছে। তারপরেও যে পানি আনা, তারপরে রান্না বান্না করা, এটা এখনো কিন্তু পুরুষের কাজ। আমাদের খুব স্ট্রিক্ট শ্রম বিভাজনটা, যে এটা নারীদের কাজ, এটা পুরুষের কাজ, এবং সব কাজ যে সবাই করতে পারে। নারী তো আগে বাইরে যে আয়মূলক কাজ করতো না, কিন্তু এখন তো করছে। তো এই তথ্যগুলি আসলে তাদেরকে যদি বোঝানো যায়, বুঝে, আমরা গবেষণার ক্ষেত্রে দেখেছি যে তারা কিন্তু বুঝেন, কিন্তু আমরা বলার চেষ্টা করি না যে তার স্ত্রীর প্রতি যে তার মায়া মমতা নাই তা না। একজন যদি করে, আরেকজন এসে লুকিয়ে করছে কাজটা, কেন? যে দাম্পত্য কলহের কারণ হবে, কারণ আরেকজন স্বামী তো করছে না। তো আমার মনে হয় যে বিভিন্ন জায়গায় যে ভালো ভালো উদাহরণগুলি আছে, এটা যদি আমরা ছড়িয়ে দিতে পারি এবং এখানে আমরা তরুণ সমাজকে ইনভলভ করতে পারি। এমনকি স্কুল কারিকুলামে কিন্তু আমরা এটা ঢোকানোর চেষ্টা করেছি, প্রাইমারি থেকে সেকেন্ডারি পর্যন্ত। যে পাঠ্যপুস্তকে যখন আগে দেখানো হতো মেয়ে হয়তো ঘর গুছাচ্ছে, আর ছেলেটাকে দেখানো হচ্ছে যে বাবা পেপার পড়ছে, সে পাশে বসে আছে, মা রান্নাঘরে আছে, তাহলে তাদের যে সামাজিকীকরণ হচ্ছে সেটা কিন্তু অনেক শিশু বয়স থেকেই হচ্ছে। ওই চিত্রগুলি পাল্টে ফেলা, কিন্তু এই অবস্থার মধ্যে পরিবর্তন হচ্ছে এবার পাঠ্যপুস্তকে আমরা আসলে, আমার মনে হয় যে সেখান থেকে যদি পরিবর্তনটা আসে, তাহলে মাইন্ডসেট যেটা ব্যাপারটা আছে সেটা কিন্তু পরিবর্তন হবে। সুতরাং বিভিন্নভাবে সামাজিকীকরণের প্রতিটা পর্যায়ে কিন্তু মানুষকে এই তথ্যগুলি দিতে হবে। তাহলে মনে হয় যে স্ট্রিক্ট যে জেন্ডার শ্রমবিভাজন আছে, খুব কঠোর, এটা পরিবর্তন হওয়ার একদম অন্য আরেকটি বিষয় ম্যাডাম আপনার কাছে শুনবো, যে আমাদের পরিবারগুলোতে এখন ব্যাপক প্রবীণ নারী আছেন, এবং আমরা আপনার কাছে জানবো পার্টিকুলারলি যে সারা জীবন এই কর্মভারের কারণে আমাদের যে আর্থসামাজিক অবস্থান, এই অবস্থার প্রেক্ষিতে প্রবীণ নারীদের কি স্বাস্থ্য ঝুঁকি আছে, এবং সেখানে পরিবারের অন্যান্য সদস্যরা তার এই ঝুঁকি নিরসনে কিভাবে কন্ট্রিবিউট করতে পারে? প্রবীণ নারীদের সমস্যা আসলে অনেক বেশি কতগুলো কারণে। এক নাম্বার হলো, এখন আমাদের জীবনের গড় আয়ু কিন্তু আগের থেকে বেড়েছে, এবং মেয়েদের কিন্তু, মহিলাদের জীবনের গড় আয়ু কিন্তু ছেলেদের চেয়ে বেশি। হ্যাঁ, একটু আগে রোকেয়া আপা যেটা বললেন যে ঘন ঘন সন্তান প্রসব হচ্ছে, উনি সন্দ্বীপে যেটা দেখেছেন যে জরায়ু নারী বের হয়ে আসছে, সেটার জন্য তার চিকিৎসা কখনো হচ্ছে না। এখন বয়স হলে দেখা যায় যে ডায়াবেটিস, তারপরে ব্লাড প্রেশার, তারপরে চোখের অসুখ, নানাবিধ শরীরের বিকলাঙ্গতা, অনেক দিক দিয়েই বিকল হয়ে যায় সব কিছুই। তখন যেসব নারী আমাদের কাছে আসে, তার মধ্যে ওই উদাহরণটাই দেই যে জরায়ু নারী যে ঘন ঘন সন্তান উৎপাদনের জন্য যে তার শরীর যে এত একটা ঝুঁকির সামনে চলে আসছে, তখন যেটা হয়, মহিলা বলে যে আমি তো এই অবস্থায় আমি আছি 20-25 বছর। বলে, এই 20-25 বছর তুমি কেন মা এত কষ্ট করেছো? এই যে নারী বের হয়ে গেছে, তারপরে এই নিয়ে সংসারের কাজ করার সমস্ত, বলে যে আমার তো আর সময় হয়নি, সংসারের এত কাজের মধ্যে তো আমাকে কেউ ছুটি দেয়নি যে আমি এসে একটু আমার চিকিৎসা নেব। এই এতদিন পরে আমার ছেলের বউ আসছে, সে সংসারে ভার নিয়েছে, এখন আমি কিছুটা আমার অবসর, যে জন্য আমার বউ আমাকে নিয়ে আসছে এই চিকিৎসার জন্য। তো আজকাল মেয়েরাও শিক্ষিত, তারা বুঝে যে তার মা বা শাশুড়ির কষ্ট। কিন্তু আপনি চিন্তা করে দেখেন যে এতদিন সে এই একটা অসুস্থতা নিয়ে, পঙ্গুত্ব নিয়ে কিন্তু সে চলে এসছে, নীরবে, কাউকে কিছু বলেনি, সংসার তাকে ছুটি দেয়নি। তো তার প্রতি এটা একটা বিরাট ইনজাস্টিস। এবং আরেকটা বলবো যে এই যে বৃদ্ধ বয়সে তার কিন্তু হাতে একটি পয়সাও নেই, যখনই কোনো ওষুধ লিখতে যাই তখন বলে যে মা একটু কম পয়সার ওষুধ দিও, আমার ছেলে তো এত খরচ দিতে পারবে না। আচ্ছা, এখন তখন আমি চিন্তা করি যে আসলে একজন মহিলা, ওনার সমস্ত জীবনটা কিন্তু উনি সংসারের জন্য উৎসর্গ করে গেছেন, কিন্তু বিনিময়ে কিন্তু ওনার হাতে একটি পয়সাও তার নাই, যে শেষ জীবনে এসে তিনি কিন্তু উনি পুয়োর হয়েই ছিলেন, এবং জীবনের শেষে এসে উনি কিন্তু গরিব, ওনার হাতে পয়সা নেই। যে জন্য আমার মনে হয় যে নারীর যে পরিবার এবং সমাজের প্রতি যে সে যেটুকুন কন্ট্রিবিউট করেছে তার শ্রম দিয়ে, সেইটাকে অর্থনীতির নিরিখে মূল্যায়ন না করলে
নারী কিন্তু চিরজীবন পুয়োর থেকে যাবে এবং স্বাস্থ্য ঝুঁকি তার থাকবে, সে চিকিৎসা পাবে না, সে খেতে পাবে না, সব দিক দিয়ে সে কিন্তু ছোট হয়ে থাকবে। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ স্টুডিওতে এসে গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করার জন্য। আমরা আশা করি বাংলাদেশে নারীর অবস্থা এবং অবস্থানের পরিবর্তন হবে। প্রিয় দর্শক, উন্নয়ন সংলাপের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমরা আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের মতামত জানিয়ে আমাদের চিঠি লিখতে পারেন। প্রযোজক উন্নয়ন সংলাপ, বৈশাখী মিডিয়া লিমিটেড, 32 মহাখালী বাণিজ্যিক এলাকা, ঢাকা 1212। আমাদেরকে ইমেইল করতে পারেন unnayonsonglap@boishakhi.tv। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। নিরন্তর শুভেচ্ছা সবাইকে।